16 বছর বয়সী সদ্য কিশোরীর মনে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উৎফুল্লতা বাড়ি পৌঁছানোর পরেই নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। সাথে করে মনে জাগ্রত হওয়া সব স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো কাছের টুকরোর মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তার। গ্রামের চেয়ারম্যান ইফতেখার সাহেবের দোতলা ঘরটা ঠিক এমনভাবে সাজানো হয়েছে যা খুব সাদামাটাও না, আবার জাঁকজমকপূর্ণ না। বাড়ির সামনে এসে হরেক রকমের মানুষ দেখে, হট্টগোল আর আয়োজন দেখে মনে কিঞ্চিত পরিমাণ সন্দেহের সৃষ্টি হয় কিশোরীর। একরাশ আশঙ্কা আর ভয় নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির চৌখাট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই বয়স্ক বেশ কিছু পুরুষ ও নারীকে চোখে পড়ে তার। সাথে করে তাদের পাশে দাঁড়িয়ে থাকা ইফতেখার সাহেবকেও চোখে এড়ায় না। স্বভাবত বেশ কৌতূহলপূর্ণ হওয়ায় সব কিছু ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে যায় ইফতেখার সাহেবের দিকে। আব্বা। গুরুজনদের সাথে মশগুল হয়ে থাকা ইফতেখার সাহেব অল্প বয়সী তরুণীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তড়িৎ গতিতে পাশে ফিরে তাকান। আমতা আমতা করে বলে ওঠেন, উপমা, মা তুই? সামনে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা উপমার দৃষ্টি অনুসরণ করে ইফতেখার সাহেব চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে অতি সন্তর্পণে সবার লোকচক্ষুর আড়ালে ভিতরে বড় কামরার দিকে পা বাড়ান। উপমাও বড় বড় পা ফেলে পিছু নেয় তার। বড় কামরায় বসে সুপারি কাটতে কাটতে পান চিবোচ্ছিলেন আমিনা বেগম। হঠাৎ কারো ধূপধাপ পদধ্বনির শব্দ শুনতে পেয়ে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান তিনি। মেঝেতে লুটিয়ে থাকা শাড়ির আঁচলটুকো দিয়ে মাথা ঢেকে নেন মুহূর্তেই। দাঁড়ান, কথা তো শুনেন আমার। উপমার কথায় তেমন কোনো ভ্রুক্ষেপ না করে কামরায় প্রবেশ করতেই আমিনা বেগমকে চোখে পড়ে ইফতেখার সাহেবের। উপমাও রুমে এসে থেমে যায় কিছুক্ষণের জন্য। আমি না, উপমা চইলা আইছে, ওরে সুন্দর কইরা পরিপাটি কইরা দাও। কাজী সাহেব আর জামাই বাড়ির মানুষজনও কিছুক্ষণের মধ্যেই চইলা আইব। ইফতেখার সাহেবের পুরো কথা কর্ণপাত হতেই মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম উপমার। ইফতেখার সাহেব ঠিক কি বলতে চাচ্ছেন আমিনা বেগমকে, আর তাকেই বা তৈরি হতে হবে কেন? কাজী সাহেবকে তো তখনই ডাকা হয় যখন বাড়িতে কোনো বিয়ের সম্বন্ধীয় অনুষ্ঠান থাকে। তবে কি তাকে না জানিয়েই তার বিরুদ্ধে বিয়ে নামক পিড়িতে বসিয়ে দেওয়া হবে তাকে? এমন সব ভয়ঙ্কর চিন্তাভাবনা মাথায় ঘুরপাক খেতেই তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে ইফতেখার সাহেবের মুখোমুখি হয়ে দাঁড়ায় উপমা। অতঃপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, আব্বা, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি আমার এড়িয়ে যাচ্ছেন কেন? কিসের জন্য তৈরি হব আমি? আর বাড়িতেই বা আজ কিসের আয়োজন? উপমার প্রশ্ন ছুড়ে দেয়াতে পুরো রুম জুড়ে সেকেন্ড কয়েকের জন্য পিনপতন নীরবতার সৃষ্টি হয়। ইফতেখার সাহেব দুম করে নিঃশ্বাস নিয়ে কিছু বলতে যাবেন, তার পূর্বে পিছন থেকে আমিনা বেগম বেশ কটাক্ষে সুরে বলে ওঠেন। আমিনা বেগমের কথা শুনে চোখ দুটো ছানাবড়া হয়ে আসে উপমার। চোখে মুখে এক প্রকার বিস্ময়তার ছাপ। তাহলে তার ভাবনায় সত্যি হতে চলছে? যদি এটাই হয়ে থাকে তাহলে তার স্বপ্ন, তার এতদিনের পরিশ্রমের কি হবে? অবিশ্বাস্য দৃষ্টিতে ইফতেখার সাহেবের দিকে খানিকটা এগিয়ে যায় উপমা। অন্যদিকে ইফতেখার সাহেবের দৃষ্টি মেঝেতে স্থির। আব্বা, মা এসব কি বলতেছে? আমার বিয়ে মানে? তোমরা আমারে না জানিয়েই আমার বিয়ে ঠিক করে ফেলছো। আমার বিয়ে হয়ে গেলে আমার পড়াশোনা, আমার স্বপ্নের কি হবে? হ্যাঁ, তোর মা ঠিকই বলতেছে, তোর বিয়ে আজকেই হইব। পোলা ভালো কামাই করে, খালি একটাই দোষ, তা হইল আগের বউটা মইরা গেছে। তাছাড়া সব দিক দিয়েই রাজকীয়, তোরে মেলা ভালো রাখবো। আর এত পড়াশোনা দিয়ে কি হইব? জামাই যদি চায় তখন তোরে পড়াশোনা করাইব। এসব নিয়ে ভুলেও চিন্তা করবি না। আমি না, তুই উপমারে দেখে রাখো, বাইরে যেয়া দেখি কাজে সাহেব আইছে কিনা। ইফতেখার সাহেবের এমন রূঢ় আচরণ পরিলক্ষিত হতেই মুহূর্তের মধ্যে হতবাক হয়ে যায় উপমা। নিজ জন্মদাতা পিতা তার জীবনের এত বড় ভুল পথে তাকে ঠেলে দিচ্ছে, আর মা মারা যাওয়ার পর তাকে এতদিন নিজের মায়ের মতো সম্মান করেছে, সেও আজ তার আসল রূপ দেখিয়ে দিল। তবে ইফতেখার সাহেবের কথা শুনে আমেনা বেগম যথারীতি তাড়া দিতে শুরু করেন উপমাকে। গোল্ডেন পাড়ের লাল শাড়ি, দু ডজন কাচের চুই, সামান্য কিছু গয়নাগাটি বিছানায় এক প্রান্তে অবলিত হয়ে গড়াগড়ি খাচ্ছে। উপমাও জানালা ঘেঁষে একদৃষ্টে তাকিয়ে আছে বাইরের দিকে। বাড়ির পিছনে শিমুল গাছটায় থাকা কোকিলটা হাঁক ছেড়ে ডেকে চলেছে। বেশ কিছুক্ষণ হাঁক ছেড়ে ডাকার পর হুট করে উঠে আকাশের বিশালতায় মিলিয়ে গেল চোখের পলকেই। এমন সংকটপূর্ণ অবস্থার মাঝে উপমার মনে এক অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো। ইস, যদি এই বিহঙ্গের মতো স্বাধীন হতে পারত সে, কোনো ধারাবাধার নিয়ম না থাকতো তার জন্য। তার এই সুপ্ত ভাবনার মাঝে ছেদ পড়ে কোনো মেয়েলি কণ্ঠস্বর শুনে। পিছনে ফিরে তাকায় উপমা। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটা হাঁপিয়ে উঠেছে বেশ।
বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সে। পূর্ণা তুই? উপমার কথা শুনে পূর্ণা একবার আশপাশ ভালো করে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তারপর অতি সাবধানে কক্ষে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল সে। এদিকে উপমা ভ্রুকুচকে পূর্ণার কার্যকলাপ দেখে চলেছে। বুবু, তুই কি করতে চাইতেছিস? পূর্ণার প্রশ্নে কিঞ্চিৎ হকচকিয়ে যায় উপমা। মানে কি করব আমি? আর তুই এখন এখানে কি করছিস? বাইরে কি সবাই চলে এসছে? বুবু, তুই কি ঠিক আছিস? তুই নিজে ওই বুড়ো লোকটারে বিয়ে করতে যাইতেছিস। ওই বুড়ো লোকটারে আমার একটু সুবিধা ঠেকছে না। তুই জানিস লোকটা লুকাইয়া লুকাইয়া আব্বার হাতে মেলা টাকা ধরাইয়া দিয়েছে। আম্মাও তো দেখেছে সব। পূর্ণার কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় উপমা। পূর্ণা কি বলছে সব? ইফতেখার সাহেব ওই লোকটার কাছ থেকে কিসের টাকা নিয়েছে? কিন্তু পর মুহূর্তেই ভাবে 12 বছর বয়সী ছোট পূর্ণা হয়তো ভুলও বুঝতে পারে। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে পূর্ণা যা বলে তাতে যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় উপমার। আব্বা তোমারে ওই বুইড়া লোকটার কাছে মেলা টাকার বিনিময়ে বেইচা দিয়েছে বুবু। আমি শুনেছি, সব শুনেছি আমি। ওই বুড়ো লোকটাই আব্বারে মেলা খানিক টাকা দিয়েছে এই জন্যে। তুমি নিজের এত বড় সর্বনাশ কইরো না গো বুবু। তুমি এই বিয়েটা কইরো না, দোহাই লাগে। কিংকর্ত বিমূঢ় উপমা। অতি পরিমাণ বিস্ময়তায় তার মুখে রং উড়ে গিয়েছে। কি বলছে এসব পূর্ণা? তার অন্তরালে তার বিরুদ্ধে এত এত বড় ষড়যন্ত্র করছে তার জন্মদাতা পিতা। ভাবতেই গা শিউরে ওঠে উপমার। নিস্তব্ধ হয়ে ধীর পায়ে এগিয়ে যায় আধভাঙা টেবিলের দিকে। বইয়ের পাতা থেকে একজন সুদর্শন রমণীর ছবি বের করে তাতে একবার চোখ বুলিয়ে নেয় সে কি তার বাবা মায়ের কাছে খুব বেশি বোঝা হয়ে গেছে? তাহলে তার প্রতি এমন রূঢ় আচরণ কেন? ভাবতে ভাবতে এই ছবিটা জড়িয়ে হুট করে ঠুকরে কেঁদে ওঠে উপমা। জীবন তার এমন অদ্ভুত কঠিন কেন? ছবিটা জড়িয়ে ধরতে মা অয়ন্তিকার বলা শেষ কথাটি মনে পড়ে যায় তার। কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না। সব সময় সত্য আর ন্যায়ের জন্য তোর প্রতিপক্ষের সাথে লড়াই করবি, যতই কষ্ট হোক না কেন। প্রতিপক্ষ যদি তোর জন্মদাতা পিতা হয় তবুও পিছপা হবি না। মেয়েদের জীবন অনেক সংগ্রামের রে উপমা। এখানে হাত গুটিয়ে বইসা থাকলে চলবে না, তোকে অনেক দূর যেতে হবে, অনেক বড় হতে হবে মা, অনেক বড়। তারপরের দৃশ্যটুকু তার কল্পনা করতে পারে না উপমা। সে দৃশ্য যে ভয়ঙ্কর, কল্পনা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। উপমা, মা তুই এখনো তৈরি হস নাই? আর তুই এভাবে এখানে কি করতেছিস? আমেনা, ও আমেনা, এখানে আসো। উপমারে ভিতরে নিয়ে যাও। উঠোনে দাঁড়িয়ে আমিনা বেগমকে হাঁক ছেড়ে ডাকতে শুরু করলেন চেয়ারম্যান সাহেব। বেলা গড়িয়ে যাচ্ছে, কণ্ঠে তার বিরক্তি স্পষ্ট। উঠোনে উপস্থিত মানুষজনও কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে উপমার দিকে। আর এদিকে উপমা বেশ বাবলেশীনভাবে দাঁড়িয়ে রয়েছে। পরনের সকালের সেই শাড়িটাই আছে। ইফতেখার সাহেবের ডাক শুনে আমিনা বেগমও হুড়মুড় করে উঠে উপমার সামনে উপস্থিত হন। খানিকটা এগিয়ে গিয়ে চাপা রুক্ষ স্বরে বলে ওঠেন, কইছিলাম না বিয়ের পিড়িতে কোনো তামাশা করবি না। এখানে শাড়ি চুড়ি না পইরা কি করতেছিস তুই? আয় আমার সাথে আয়, আজকে তোর নাটক উড়নচণ্ডী স্বভাব শেষ কইরা দিমু আমি। বলেই খপ করে উপমার হাত ধরে ফেলেন আমেনা বেগম। উপমাকে টেনে ভিতরে নিয়ে যেতে গেলেই উপমা উপস্থিত সবার সম্মুখে থমথম গলায় বলে ওঠে, আমি এই বিয়ে করব না। ভরা মজলিসে এই ছোট্ট কথাটাও যেন বোমা বিস্ফোরণের মতো রূপ নেয়। কাজী সাহেবের পাশে বরবেশে বসে থাকার রফিক সাহেবও সোজা হয়ে উঠে দাঁড়ায়। মানুষজনের মধ্যে কেউ কেউ তো কানাঘোষাও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমেনা বেগমও থেমে যায় উপমার কথা শুনে। ইফতেখার সাহেব যেন অবাক হওয়ার চরম পর্যায়ে পৌঁছে যায়, কেননা উপমা বরাবরের মতোই তার বাধ্য মেয়ে, যে কখনো তার কথা আর খেলাপ করে না। উপমা, মা তুই এইসব কি বলতেছিস? তোর জন্য এখানে সবাই অপেক্ষা করতেছে আর তুই এইসব কি কইতেছিস? আমেনা, ও আমেনা, উপমারে সামলায়া ঘরে নিয়ে যাও। বেশ থতমত খেয়ে বলে ওঠেন ইফতেখার সাহেব। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি আব্বা। আমি এই বিয়ে মানি না। বিয়ে বলতেছি কেন? আমি কোনো পণ্য না যে তোমরা আমাকে কোনো খদ্দরের কাছে বেচা দিতেছো। আমি করব না এই বিয়ে। উপমার কথা শুনে এক মুহূর্তের মধ্যে চারপাশ শুনশান নীরবতায় পরিণত হলো। বরপক্ষ সহ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে উপমার দিকে, যেন একথা তাদের কারোরই বোধগম্য হয়নি। আমি এই বিয়ে করতে পারবো না আব্বা। উপমার দৃঢ় কণ্ঠে বলা কথাটি মুহূর্তেই ইফতেখার সাহেবকে চুপ করিয়ে দিতে সক্ষম হলেও পিছনে থাকা বরবেশে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব এক প্রকার গর্জে উঠলেন। চেয়ারম্যান সাহেব, এসব কি তামাশা হইতেছে? কথা তো ছিল কোনো প্রকার তামাশা হইব না।
তো আপনি কি আপনার দেওয়া কথা ভুলে গেছেন? মনে রাখেন, আপনার দেওয়া কথার হেরফের হলে সব কিছু বদলাইয়া যাইতে পারে। রফিক সাহেবের কথা শুনে ইফতেখার সাহেবের দুশ্চিন্তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। একরাশ ভীতি নিয়ে বড় বড় পায়ে এগিয়ে গিয়ে রফিক সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। না না, আপনি কোনো চিন্তা করবেন না জামাইবাবু, আমি আপনার দেয়া কথা ভুলি নাই। আপনার বিয়া উপমার লগেই হইব। উপমা ছোট মানুষ, হয়তো ভুলভাল কিছু বইলে ফেলছে, আপনি ভুল বুঝেন না। আমি না এখনো দাঁড়ায় আছো কেন? উপমারে তৈরি করে নিয়ে আসো, বেলা যে গড়াইয়া যাইতেছে, হাতে সময় নাই। ইফতেখার সাহেব বেশ চড়া গলায় আমিনা বেগমকে তাড়া দিতেই আমিনা বেগম উপমার হাত শক্ত করে ধরে ভেতরে অগ্রসর হওয়ার জন্য পা বাড়ান। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা মুখ বুজে সহ্য করলেও ইফতেখার সাহেবের কথা শুনে তড়িঘড়ি করে নিজের হাত আমিনা বেগমের কাছ থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে কয়েক পা সরে আসে উপমা। তাকে পেয়েছেটা কি? সব কিছু মুখ বুজে সহ্য করে বলে একজন বয়স্ক লোকের কাছে তাকে বিক্রি করে দেওয়ার কথাটাও সহ্য করে নিবে? ব্যাস, অনেক হয়েছে। আমি তো বলতেছি আমি এই বিয়ে করব না। আর বিয়া বলতেছি কেন? এইটা তো কোনো বিয়ে না। আপনারা সবাই মিলে আমার এই লোকটার কাছে বিক্রি করে দিতেছেন, ঠিক যেমন করে সারা বছর লালন পালন করা গরু ছাগল হাটে বিক্রি করে দেয়। এটুকু বলেই থামে উপমা। তারপর ধীরে ধীরে পায়ে এগিয়ে গিয়ে ইফতেখার সাহেবের সামনে দাঁড়িয়ে নিচু স্বরে জিজ্ঞেস করে ওঠে, আব্বা, আপনি এটা কি করে করতে পারলেন আমার সাথে? আমি তো আপনাকে আমার সব ভাবছিলাম, কিন্তু আপনি আমারে এতটাই দু চোখের বিষ মনে করেন যে আমারে না জানাইয়া অন্য একটা লোকের কাছে বিক্রি করে দিতেছেন। আমি কি দোষ করছিলাম আব্বা যে আমার সাথে আপনি এমন করলেন? আমি কি বোঝা হয়ে গেছিলাম আপনার কাছে? কথাগুলো বলতে বলতে গলা বারবার কেঁপে উঠছিল উপমার, চোখ দুটো অশ্রু সিক্ত। আশপাশের লোকজন অবাক চোখে উপমা আর চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে রয়েছে। গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই উপস্থিত দৃশ্য উপভোগ করছে। ঠিকই বলছিস তুই, তোরে আমি বেচা দিতেছি, আর দিবই না কেন? তোরে বিক্রি কইরা দেওয়ানের বিনিময়ে রফিক সাহেব আমারে মোটা অঙ্কের টাকা দিব। তোরে রাইখা লাভ কি? আমার ঘাড়ের উপর বসে বসে তো অন্য গিলতেছিস। তোর মা মরণের পর থেকেই তো আমার ঘাড়ে চাইপে বসে আসছিস। ভাবছিলাম মা মরণের পর তোকেও বিদায় দিয়ে দিব, কিন্তু ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে গেছে, সেই সুযোগ হাতছাড়া কি কইরা। এখন চুপচাপ এই বিয়ের পিড়িতে বসে পর, আমাকে কিছু করবার জন্য বাধ্য করিস না উপমা। আমি আবার এক কথার মানুষ। রুক্ষ কণ্ঠস্বর, চারপাশের পরিবেশ নিস্তব্ধ কোলাহলহীন। ইফতেখার সাহেবের কথা শুনে ঠিক এমনভাবেই থমথমে অবস্থা বিরাজ করছে। উপমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। তবে কি অয়ন্তিকার বলা কথাটাই কি সত্যি ছিল? একটি লোক কি করে এতটা জঘন্য হতে পারে? ইফতেখার সাহেবের কথা শুনে আমিনা বেগম ও উপমার দিকে তাকিয়ে মুখ বাঁকালেন। এদিকে বেশ ক্রোধ নিয়ে উপমার দিকে ইফতেখার সাহেব তেড়ে আসতে নিলে উপমা বরাবরের মতোই হাতও নিচু করে কর্কশ গলায় বলে ওঠে, ওখানেই থেমে যান চেয়ারম্যান সাহেব। ভুল কইরাও আমার কাছে আসার চেষ্টা করবেন না। অনেক সহ্য করেছি। ছোটবেলায় ভাবছিলাম হয়তো আমার কপালই খারাপ, যার জন্য কোনোদিন জন্মদাতা পিতার ভালোবাসা পাই নাই। মায়ের মৃত্যুর সময়ও আমার ভাবনা পাল্টায় নাই। কিন্তু আপনার এই ভণ্ডামি ভালো মানুষের মুখোশের আড়ালে চাপা পইরা ছিল, যা আজ সবার সামনে আইসা পড়ছে। আমাকে বাধ্য করবেন না এমন কিছু করার জন্য যার জন্য আপনারে সারা জীবন পস্তাইতে হয়। এগোতে গিয়েও থেমে যায় ইফতেখার সাহেব। উপমার কথা যেন তার ঠিক হজম হয়নি। সে তো ভেবেছিল ভয়ে আড়ষ্ট হয়ে তার কথা মতো বিয়ের পিড়িতে চুপচাপ বসে পড়বে উপমা, কিন্তু ঘটনার আকস্মিকতা তাকে বেশ ভাবিয়ে তুলেছে। আর উপমা কিসের কথার হুমকি দিচ্ছে তাকে? কি করবি তুই মুখপুরি? তোর সাহস তো কম না, মুখের উপর তর্ক করিস। কি করবি তুই? হ্যাঁ কাজী সাহেব, আপনি বিয়া পড়ানো শুরু করেন। আমেনা বেগমের দৃঢ়কণ্ঠ শুনতে পেলেও তেমন কোনো ভাবান্তর ঘটল না উপমার মাঝে। কি হবে সেটা না হয় আমাদের উপরেই ছেড়ে দেন চেয়ারম্যান সাহেব, বাকিটা আমরাই যাচাই বাছাই করে নিব। পিছন থেকে কারো অরিচিত কণ্ঠস্বর ভেসে আসতে উপস্থিত সবাই সেই কণ্ঠস্বর অনুসরণ করে পিছনে তাকায়। বিয়েবাড়ির সদর দরজায় আইনের পোশাক পরিধানকারী পুলিশ অফিসার আমান সাহেবকে দেখতে পেয়ে ইফতেখার সাহেব, রফিক সাহেব, আমেনা বেগম সহ কাজী সাহেবের চেহারাতেও দুশ্চিন্তার ছাপ ফুটে উঠে শুরু করে। কাজী সাহেব তো ইতিমধ্যে দলিল কাগজপত্র গুছিয়ে পোটলা বেঁধে নিয়েছেন। রফিক সাহেবেরও প্রায় পালায় পালায় ভাব। ইফতেখার সাহেব কোনো মতে আর চোখে আমেনা বেগমকে ইশারা দিতেই তিনি দ্রুত পায়ে ঘরের ভিতর প্রবেশ করেন। আরে পুলিশ সাহেব, আপনি হঠাৎ আমার বাড়িতে আসার কথা মনে পড়লো, তা বাইরে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আয়। ইফতেখার সাহেবের কথা শুনে আমান সাহেব ভিতরে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে নিলেন। যাক, তাহলে তার কাছে পৌঁছানো তথ্য মিথ্যে ছিল না।
কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? বাড়ির সাজসজ্জা তো স্পষ্ট বলে দিচ্ছে কারো বিয়ে। তা আমার জানা মতে এই বাড়ির বড় মেয়ের বয়স তো সবেমাত্র 16 বছর। তবে কি লুকিয়ে লুকিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে গ্রামের চেয়ারম্যান হয়েও অপকর্ম করছেন, নাকি দালালি নামক অপকর্মকে বাল্যবিবাহ নামক অপকর্ম দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান সাহেব? ঠিক বলেছি না কাজী সাহেব? অফিসার আমানের প্রশ্ন শুনে গলা শুকিয়ে আসে ইফতেখার সাহেবের। ব্যাপারটা বেশ ধোঁয়াশা রাখার জন্য মিনমিনে করে বলে ওঠেন, আর সাহেব কি বলেন এসব? আপনি হয়তো ভুলভাল কিছু শুনছেন। কিসের বাল্যবিবাহ আর কিসের দালালি? আর উপমার যথেষ্ট বয়স হয়েছে, তাই তার মঙ্গল কামনা করে আমি আমার মেয়ের সঙ্গে সপুত্র বিয়ে দেবো ঠিক করছি। কি ঠিক বলছি না কাজী সাহেব? ইফতেখার সাহেবের কথা শুনে কাজী সাহেবও মাথা নাড়ায়। পুলিশ বাহিনীর আড়াল থেকে পূর্ণা চুপি চুপি এসে উপমার পাশে দাঁড়ায়। চোখের ইশারা দিতেই উপমা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। ভাগ্যিস সঠিক সময়ে পূর্ণা বাড়ির পেছনের আমবাগান দিয়ে চলে গিয়েছিল, না হলে আজ এমন একটা ঘটনার সম্মুখীন হতেও তা ধারণার বাইরেও ছিল উপমার। ডক্টর আবেগ, আপনার ট্রান্সফারের ফাইলের সব ইনফরমেশন দেওয়া হয়েছে। ইউ ক্যান চেক ইট নাও। বাই দ্য ওয়ে, আপনার জন্য একটা গুড নিউজ আছে। সদ্য কেবিনে প্রবেশ করা গলায় থাকা ঝুলন্ত স্টেথোস্কোপটা টেবিলের উপর রাখতে যাচ্ছিল আবেগ। তখনই পিছন থেকে সিনিয়র ডক্টর ঈশান মির্জার কথা কর্ণকুহরে পৌঁছানো তার। পরনে সাদা অ্যাপ্রন, চোখে গোল ফ্রেমের চশমা, আলতো করে ঘাড় বাঁকাতে ডক্টর ঈশানের মুখশ্রী চোখে পড়ে তার। ডক্টর ঈশান, আপনি প্লিজ কাম ইন অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। বলেই হাত বাড়িয়ে ডক্টর ঈশানের কাছে থাকা ফাইলটা নিয়ে নেয় আবেগ। বেশ কিছু প্রয়োজনে আবেগসহ হসপিটালে আরও কয়েকজন ডক্টর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। সেই সুবাদে আবেগকেও হসপিটালের আন্ডারে যেতে হবে। এই ট্রেনিং থেকে ফিরে আসলেই আপনার জন্য গুড নিউজ রয়েছে ডক্টর আবেগ। আই হোপ ইউ উইল ডান ইউর ওয়ার্ক প্রপারলি। ডক্টর ঈশানের কথা শুনে কিঞ্চিত ভ্রু কুঁচকে নেয় আবেগ। তার কথার মানে কি? একটা নিউজ শোনার পর তাকে এতটা সময় ওয়েট করতে হবে? ইম্পসিবল। লাইফে যদি কোনো বিষয়ের প্রতি তার খুব বেশি বিরক্তি থাকে, তবে সেটা হলো ধৈর্য। এই একমাত্র জিনিসটার প্রতি প্রবলভাবে বিরক্ত। তবুও খুব কষ্টে দাঁতে দাঁত চেপে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই ডক্টর ঈশান পুনরায় বলে ওঠে, ওকে, দেন সি ইউর সুন আফটার ইউর 20 days জার্নি ডক্টর আবেগ। ডক্টর ঈশান কেবিন ছেড়ে বেরিয়ে পড়তেই ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবেগ। তার এই ডাক্তারি লাইফের জার্নি বড়ই অদ্ভুত। কি আর করার, একবার যেহেতু ডাক্তার নামক এত বড় দায়িত্ব গলায় থাকার স্টেথোস্কোপের মতো ঝুলে পড়েছে, সেহেতু পালন তো করতেই হবে। হাতে থাকা ফাইলটা টেবিলের উপর রাখতে গিয়েও থমকে যায় আবেগ। ইনফরমেশনগুলো আবারও চেক করার জন্য ফাইল খুলতেই সেখানে থাকা গুটি গুটি অক্ষরে লেখা গন্তব্যের নাম চোখে পড়ে তার। অস্ফুট স্বরে উচ্চারণ করে বসে। নামটা উচ্চারণ করে মৃদু হাসে আবেগ, যেন নামটা বেশ আকর্ষণীয় তার নিকট। মানুষ দিয়ে পরিপূর্ণ উঠোন ধীরে ধীরে জনশূন্য হতে শুরু করেছে। পশ্চিম আকাশেও সূর্যের ঢল নামছে খুব শীঘ্রই। উঠোনের ঠিক মাঝখানে মোড়া পেতে বসে আছেন ইফতেখার সাহেব। দৃষ্টি তার মাটিতে স্থির, মুখশ্রীতে তার চাপা রাগ স্পষ্ট। কোনো কিছুর ক্ষোভে পুরো শরীর থরথর করে কাঁপছে। তার তৈরি পুরো পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে কল্পনাও করেনি সে। তার বানানো পরিকল্পনা এভাবে উপমার জন্য ভেঙে চৌচির হয়ে গেছে, ভাবতেই রাগের পরিমাণ তীব্র হয় তার। একটু আগের ঘটনা। গ্রামের প্রধান হয়েও এমন কাজ কিভাবে করতে পারলেন আপনি চেয়ারম্যান সাহেব? এখন আপনি সত্যিটা মুখ খুলে বলবেন, নাকি আমরা আমাদের আইন প্রয়োগ করে সেটা বের করে নিব? ভুলে যাবেন না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। অফিসার আমানের কথায় থতমত খেয়ে ইফতেখার সাহেব বেশ ইস্পিস করতে শুরু করলেন। ভয়ে আড়ষ্ট হয়ে আর চোখে উপমার দিকে তাকান তিনি। গলা শুকিয়ে আসছে ক্রমশ এই ভয়ে যদি উপমা মুখ ফসকে কিছু বলে দেয় তাহলে। অন্যদিকে রফিক সাহেব সহ কাজী সাহেব দুজনেই খুব সাবধানে এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে উঠে বাড়ির প্রধান দরজার কাছে এসে দাঁড়ায়। উদ্দেশ্য সুযোগ পেলেই সবার চোখ ফাঁকি দিয়ে উপস্থিত জনসভা থেকে পলায়ন করবে। উপমা একবার চোখ তুলে ইফতেখার সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তার মুখে সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে সে। না, আর দুর্বল হলে চলবে না। ইফতেখার সাহেব যে ষড়যন্ত্র রচনা করেছেন তার বিরুদ্ধে এই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে। অফিসার আমান সরু দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে পুনরায় কিছু বলতে যাবে, তার পূর্বে উপমার কটকট গলায় প্রত্যুত্তর। আমার প্রতিটা কথাই সত্য অফিসার সাহেব। আপনি যা দেখছেন তার সবটাই সত্যি। তাই আমি এই বিয়ে করবার চাই না। আমি আরো বড় হইতে চাই, অনেক পড়বার চাই। এটুকু বলে থামে উপমা। ইফতেখার সাহেব বেশ ঘাবড়াচ্ছেন।
তার মানে কি উপমা সব বলে দিবে অফিসারকে? তার এত বড় পরিকল্পনা নিমেষেই শেষ হয়ে যাবে? না না না, এ কি করে সম্ভব? তার এসব চিন্তাভাবনা মাঝে তাকে অবাক করে দিয়ে উপমা বলে ওঠে, কিন্তু এইখানে আব্বার কোনো দোষ নাই অফিসার। আব্বা এইসব করছে একমাত্র রফিক সাহেব আর কাজী সাহেবের কথা আইসা। যদি কেউ দোষ কইরা থাকে তা হইল রফিক সাহেব আর কাজী সাহেব। উপমার কথা শুনে আঁতকে উঠলেন ইফতেখার সাহেব। উপমা মিথ্যে বলছে কেন? উপমা তো চাইলেই সব বলে দিতে পারতো। তবে কি উপমা তার ভয়ে অফিসারকে কিছু বলেনি? যাক, ভালোই হয়েছে। অন্যদিকে উপমার কথা শুনে ভয়ে উপস্থিত মানুষজনের আড়ালে রফিক সাহেব আর কাজী সাহেব পালাতে নিলেই তড়িৎ গতিতে দুজনকে আটক করে নেয় কনস্টেবল আলী আর ভুইয়া। অফিসার আমান সন্ধিহান দৃষ্টিতে তাকায় উপমার দিকে। উপমা কি সব সত্যি বলছে নাকি কিছু লুকাচ্ছে? কিছু একটা ভেবে গম্ভীর মুখে তিনি বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, তবে প্রয়োজন পড়লে আমি আবারও আসব। আর হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তদন্ত করার পর উপমার জবানবন্দির ঠিক উল্টো কোনো তথ্য আসে তাহলে কিন্তু আপনি আইনের হাত থেকে পার পাবেন না। আজকে পর থেকে আমার বিশেষ নজর আপনার উপর থাকবে। আসি তাহলে। ভুল করেও এই ভুল করবেন না চেয়ারম্যান সাহেব। এই একটা ভুল আপনার পুরো খেলাকে বিগড়ে দিতে পারে। আমি আর আগের উপমা নেই যারে আপনি হাতের পুতুল বানায় রাখবেন। এখন থেকে লড়াই আপনার আর আমার মাঝে। আর আপনার একটা ভুল পদক্ষেপ আমারে ধুলোয় মিশিয়ে দিতে আমার সময় লাগবে না, যতই আপনি আমার জন্মদাতা পিতা হন না কেন। আপনি নিশ্চয় চাইবেন না আপনার পুরো গ্রামের সামনে আপনার কাছ থেকে আপনার পদবী সম্মান কায়রা নিয়ে জেলে পাঠাই দেয়া হোক। উপমার শীতল কণ্ঠে বলা কথা উক্ত মুহূর্তে বিক্ষিপ্ত বাঘিনীর মতো লাগছিল ইফতেখার সাহেবের কাছে। উপমার এমন পরিবর্তন রূপ দেখে তিনি বেশ চিন্তিত। হাত নামাতেই তাচ্ছিল্যের হাসি দিয়ে ঘরের ভিতর পা বাড়ায় উপমা। আজকের দিনটা তার অদ্ভুত রঙিন ছিল। উপমা চলে যেতে ইফতেখার সাহেব রাগে ফোঁস করতে করতে মোড়াতে সজোরে লাথি মারতে তার ছিটকে পড়ে কয়েক মিটার দূরে। আমার কাজে বাধা দেওয়ার ফল ভালোই বোনা উপমা, আর তার জন্য যদি তোরে আমার রাস্তা দিয়ে সরাই দিতে হয় তাও করবো আমি। ইফতেখার সাহেবের বিড়বিড় করা বলা কথায় যেন গভীর কোনো ষড়যন্ত্র লুকায়িত। উপমা পুরো নাম হলো অনিন্দিতা নরিন উপমা। আপন বলতে মা অয়ন্তিকা ছিল, যে 4 বছর আগে মারা গিয়েছে অদ্ভুতভাবে। উপমা প্রায় মায়ের মৃত্যুর কারণ চিন্তা করে। এটা কি আদৌ স্বাভাবিক মৃত্যু নাকি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা? অয়ন্তিকার মৃত্যুর পরপরই ইফতেখার সাহেব দ্বিতীয় বিবাহ করে স্ত্রী হিসেবে আমিনা বেগমকে নিয়ে আসেন এবং তারপর থেকে শুরু হয় উপমার জীবনের দুরবস্থা। মাত্র 16 বছর বয়সী উপমার সাথে এত কিছু ঘটে যাবে তা তার কল্পনার বাইরে ছিল। ঘড়ি কাটায় রাত প্রায় 9টা বাজে। বাস স্টেশনে টিকিট কাউন্টারে মানুষের উপরে পড়া ভিড়। তারই একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত আবেগ। একটু আগে বাসা থেকে বের হওয়ার পরপরই মিসেস ঈশিতা অনবরত কল দিয়ে যাচ্ছে আবেগকে। পরে এক প্রকার বাধ্য হয়ে মিসেস ঈশিতার নাম্বারে ডায়াল করে সে। মিনিট 10 কথা বলতে পিছন থেকে ডক্টর সায়নের ডাক পড়ায় টুক করে কল কেটে দেয় আবেগ। অপর পাশে থাকা ঈশিতা বেগম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেটা তার এমন অদ্ভুত কেন? বছর 5 আগেও তো আবেগ এমন ছিল না, কিন্তু হুট করে আবেগের এমন গম্ভীর হয়ে যাওয়ার বিষয়টা ঠিক তিনি মেনে নিতে পারেননি। অবশ্য এখানে আবেগকে দোষারোপ করা মোটেও ঠিক হবে না, কেননা আবেগের এই পরিবর্তনশীল রূপ তার বাবার কারণে হয়েছে। ছেলেটা কেমন যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছে। ডক্টর আবেগ, বাইরে বাস এসে পড়েছে, চলুন কাউন্টার থেকে যাওয়া যাক। ডক্টর সায়নের কথায় মাথা নাড়িয়ে লাগেজ নিয়ে হাঁটা শুরু করে আবেগ। এসি বাসের সিট নাম্বার মিলিয়ে মাঝের দিকটায় গিয়ে বসে পড়ে ডক্টর সায়ন এবং আবেগ। হসপিটাল থেকে ডক্টর সায়ন এবং আবেগকে ক্যাম্পে পাঠানো হয়েছে ঢাকা থেকে বহুদূরে সিলেটের ত্রিমোহিনী গ্রামে। বাসের সিটে বসতে মাথায় এলিয়ে দেয় আবেগ। একটু পরেই হয়তো বাস ছেড়ে দিবে। পকেট থেকে ফোনটা বের করে কানে হেডফোন গুঁজে নেয় সে। ঢাকা টু সিলেটের এই জার্নিটুকুর প্রশান্তিতে বানানো পছন্দের প্লেলিস্ট থেকে মিউজিক অন করতেই সেখান থেকে প্রিয় রিলিক্স ভেসে ওঠে। আমার কল্পনা জুড়ে যে গল্পের ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ
পেয়ে যেন প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী অভিমানী সব থেকে কি জানি তোমাকে তাই খুঁজে যায় প্রতিক্ষণে আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে সাজে রোজে রোজেই মনে প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সে পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো অভিমানী অভিমানী খোলা আকাশে পূর্ণ থালার মতো চাঁদ স্পষ্ট দৃশ্যমান। জানালার গ্রিলের এক অংশ দিয়ে সেই চাঁদের আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে পূর্ণা, আর খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে উপমা। শাড়ির আঁচলটা মেঝেতে অগোছালোভাবে গড়াগড়ি খাচ্ছে। একটু আগেই আমেনা বেগমের সাথে বেশ কয়েক দফা কথা কাটাকাটি হলেও ইফতেখার সাহেবের ইশারায় দমে গিয়েছেন আমেনা বেগম। উপমাও কথা না বাড়িয়ে চুপচাপ সবাইকে এড়িয়ে চলে এসেছে। খোদায় পেট চোচো শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আজকে যে থালে দুমুঠো ভাত জুটবে না সে বিষয়ে খুব ভালো করে জানে উপমা। চোখ দিয়ে নোনা অশ্রু গড়িয়ে পড়ছে অনর্বত। কাঁদতে কাঁদতে মেঝেতে শরীর লুটিয়ে দেয় উপমা। কখন যে অশ্রুর বদলে ক্লান্তির ঘুম নেমে আসে চোখ টেরি পায়নি সে। নতুন সূর্যের উদয়, সাথে একটি নতুন দিনের। চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কাঁধে কারো ঝাঁকুনি দেয়, চোখ মুখ কুঁচকে পিট পিট করে তাকায় আবেগ। ডক্টর সায়ান কি যেন বলছেন বিড়বিড় করে। আবেগ, গেট আপ কই করি, বাস আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। উই আর ইন ত্রিমোহিনী নাও। ত্রিমোহিনী নাম শুনতেই ঝট করে সব ঘুমের রেশ কেটে যায় আবেগের। শেষ রাতে কখন যে চোখ লেগে এসেছিল খেয়ালই নেই তার। একে একে করে বাস থেকে বেরিয়ে পড়ে যাত্রীগণ, সাথে আবেগ আর সায়ানও। ডক্টর আবেগ, এখানে তো একজন লোক থাকার কথা ছিল তাই না, যে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে? হ্যাঁ ডক্টর শায়ান, বাট এখানে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। হয়তো আমার একটু আগে এসে পড়েছি আমরা। শায়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে আবেগ। তখনই পিছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে। আপনারা কি শহর থেকে আইছেন? আপনারা কি শহীদরা ডাক্তার যারা আমাকে ক্যাম্পে চিকিৎসা করব? আবেগ আর সায়ান মুচকি এসে সম্মতি দিতেই ভদ্রলোক বেশ সম্মান সহিত দুজনকে নিয়ে রওনা দেয় ক্যাম্পের দিকে। আবেগও মনে মনে চিন্তা করে এই ত্রিমোহিনীর যাত্রা যেন বেশ স্মৃতিদায়ক হয় তার কাছে। মাস থেকে কেটে গিয়েছে একদিন। গত পরশু দিনের মতো গতদিনও বেশ অস্বস্তিতে কেটেছে উপমার। আমেনা বেগম আর ইফতেখার সাহেবকে যথাসম্ভব এড়িয়ে চলছে সে। ইফতেখার সাহেব ও কেমন যেন চুপচাপ নির্বাক ভঙ্গিমায় বাড়িতে আসা যাওয়া করছেন। আমেনা বেগম মুখ বাঁকিয়ে কথা শোনালেও কানে নেয় না সে। আজ বেশ সকালেই বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে অবস্থিত জমিলা খাতুনের বাড়ির দিকে পা বাড়ায় উপমা। দুই সম্পর্কে চাচি হলেও নিঃসন্তানের মতো বেশ স্নেহ করে তাকে। জমিলা খাতুনের বাড়ির সামনে গেলেও কেন যেন ভিতরে আর প্রবেশ করতে মন চাইল না উপমার। চাচি যদি ঘটে যাওয়া কোনো প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে তাহলে কি জবাব দিবে সে? তাই একরাশ মন খারাপ নিয়ে তার পাশে থাকা পুকুরটার ঘাটের কাছে পা বাড়ায় উপমা। এই পুকুর পাড়ে আশেপাশে সচরাচর কারো আনাগোনা হয় না তেমন। পুকুর ধারে থাকা বিশালকার বকুল গাছটার নিচে বকুল ফুলের স্তব জমা হয়েছে। হয়তো কোনো এক দমকা হওয়ায় গাছের বেশিরভাগ ফুল মাটিতে ঝরে পড়েছে। অনন্য দিন হলে খুশি মনে গিয়ে বকুল ফুল কুড়িয়ে শাড়ির আঁচলে পরে নিত উপমা। কিন্তু আজকে তার ঠিক উল্টো ঘটল। নিঃশব্দে এগিয়ে গিয়ে পুকুর পাড়ে ঘাটলার সিঁড়ি ডিঙিয়ে খানিকটা নিচের দিকে চলে যায় সে। অতপর পায়ের একাংশ পানির মধ্যে ডুবিয়ে দিয়ে সিঁড়িতে বসে পড়ে উপমা। পুকুরের হালকা ঘোলাটে পানিতে স্বচ্ছ প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তার।
আশেপাশে জমা শ্যাওলার মাঝে বেশ কয়েকটা লাল পদ্মও ফুটেছে। হঠাৎ কোনো কারণে মন খারাপ হলেই এখানে ছুটে আসে উপমা। পানিতে থাকা প্রতিচ্ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে উপমা। চোখে মুখে মলিনতার রেখা, উদাসী ভাব। আনমনা হয়ে চারপাশে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথরগুলো হাতে নিয়ে সামনে থাকা পানিতে ছুঁড়ে দিতে পানির তরঙ্গে প্রতিবিম্ব সামনে এঁকে বেঁকে যায়। উপমা, এই উপমা, কই তুই? হঠাৎ কারো পরিচিত কণ্ঠস্বর ভেসে আসতে সামান্য পরিমাণ হকচকিয়ে যায় উপমা। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই হৈমন্তীর হাস্যোজ্জ্বল মুখশ্রী চোখে পড়ে তার। এক প্রকার দৌড়ে হাঁপিয়ে এসে পুকুর ঘাটে থামে হৈমন্তী। অনেক দূর দৌড়ে আসায় প্রায় শ্বাস প্রশ্বাসের গতি দ্বিগুণ হয়ে গিয়েছে তার। হৈমন্তীকে এভাবে হাঁপিয়ে উঠতে দেখে ভ্রুকুচকে নেয় উপমা। নির্বিকার ভঙ্গিমায় ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে, কি হইছে? এভাবে হাঁক ছেড়ে চিল্লাচিল্লি করতেছিস কেন? কিছু হইছে? উপমার প্রশ্ন শুনে ও হৈমন্তী হাতের ইশারায় পেছনের দিকে তাক করে। কি হইছে? পেছনে কি কেউ আসতেছে? ক্যাম্পে কাইল শহীদ থাকা ডাক্তার আইছি, বেশ বড়সড় ডাক্তার। হৈমন্তীর কথায় মুহূর্তেই নড়ে চড়ে বসে উপমা। কিন্তু এখান থেকে উঠে ক্যাম্প পর্যন্ত যাওয়ার ইচ্ছে তার মোটেও জাগ্রত হলো না। উল্টো সেখানে ঠায় বসে থেকেই বলে ওঠে, তো তারা আইছে গ্রামে সেবা করার জন্য। মাসের নির্দিষ্ট দিন শেষ হইলে আবার শহরে চলে যাবে। উপমার এমন ভাবলেশীন জবাবে অবাক হয় হৈমন্তী। কেননা বরাবরের মতোই এই ডাক্তারির বিষয়টার প্রতি উপমার সবচেয়ে বেশি আগ্রহ। ক্যাম্পে প্রতিবার ডাক্তার আসার খোঁজ পেলেই উপমাই সবার আগে ছুটে যায় সেখানে। তবে আজ কি হলো? আজ তার জবাবে মন রুড়ো আর অদ্ভুত কেন? তুই কি ঠিক আছিস উপমা? তোর চেহারা সুরত এমন শুকাইয়া আছে কেন? বাড়িত কি চাচা চাচি কিছু কইছে? হৈমন্তীর কথায় মৃদু হাসে উপমা। সে হাসি বড় রহস্যময়ী, তবে কাউকে এখনই কিছু মুখ ফুটে বলতে চায় না সে। শুধু শুধু নিজের সাথে অন্যর দুশ্চিন্তা বাড়িয়ে কী লাভ? হৈমন্তী হচ্ছে উপমার সমবয়সী। একই সাথে পড়াশোনা করলেও হৈমন্তী হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু, যাকে অনায়াসেই মনে সব কথা বলে উপমা। কিন্তু আজ মনে জমা সব কথাই ইচ্ছে করেই এড়িয়ে যায় সে। প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলে ওঠে, আজকাল তোর চোখ একটু বেশি গোয়েন্দাগিরি শুরু করছে হেমন্তী। আমার আবার কি হইব? আমার চোখ মুখ সবই ঠিক আছে। এখন কথা না বাড়াইয়া চল ক্যাম্পে যাবো, অনেক দিন ধরে যাওয়া হয় না। উপমাকে কিঞ্চৎক্ষণের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখে আবারও অবাক হয় হৈমন্তী। তবে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করে না, কেননা সে ভালো করেই জানে উপমা ঠিক সময়েই এলে নিজ থেকেই সবটা বলবে। মাথা নাড়িয়ে সম্মতি দিতেই সিঁড়ি থেকে উঠে দাঁড়ায় উপমা। তারপর হাঁটা শুরু করে ক্যাম্পের পথে। সকাল থেকে শুরু করে একটানা ডিউটি করে বেশ হাঁপিয়ে উঠেছিল আবেগ। ডাক্তারি লাইফে এমন হওয়াটাই স্বাভাবিক। একটু আগেই দুজন রোগীকে দেখে ওষুধপত্র দিয়েই বিদায় দিয়েছে সে। ডক্টর সায়ানো অন্য পাশে রোগী দেখছে হয়তো। পুরো রুমে ভিড়ভাট্টা বেশ কমে যাওয়ায় চেয়ার টেনে একপাশে বসে পড়ে আবেগ। বাইরে এক পলক তাকাতেই সূর্যের তেজস্ক্রিয় রশ্মি চোখে এসে পড়ে তার। হাতে থাকা ঘড়িটার দিকে খেয়াল করতেই দেখে সকাল গড়িয়ে দুপুর হয়েছে অনেক আগেই। শরীর বেশ ক্লান্ত হওয়ায় চেয়ারে মাথায় এলিয়ে দিতেই চোখে প্রায় লেগে আসে আবেগের। টেবিলের উপর এক কোণে পড়ে থাকা ফোনের ভাইব্রেশনে চোখ মুখ কুঁচকে নেয় আবেগ। ফোনটা তার নিজস্ব শব্দে পুনরায় বেজে উঠতেই এক প্রকার বিরক্ত হয়ে ফোন হাতে তুলে নেয় আবেগ। ফোন রিসিভ করতেই অপর পাশ দিয়ে কারো থমথমে গভীর কণ্ঠ ভেসে ওঠে, কেমন আছো আবেগ? পরিচিত সেই কণ্ঠস্বর। দীর্ঘ 3 মাস পর ফের সেই কণ্ঠ শুনতে পেয়ে কিঞ্চিত পরিমাণ চমকে ওঠে আবেগ। সে তো মানুষটার সাথে স্পষ্টভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, তবে আজকে আবার কী প্রয়োজনে ফোন দিয়েছে সে? আবেগ পুনরায় অপর পাশ দিয়ে কথা ভেসে আসতেই গলা খাখারি দিয়ে দেয় আবেগ। অতঃপর বেশ শান্ত গলায় জিজ্ঞেস করে ওঠে, মিস্টার আহিল শাহরিয়ারা, আপনার আমাকে ফোন করার বিশেষ কোনো কারণ? আবেগ, নিজের বাবার সাথে এভাবে কথা বলার মানে কি? ভুলে যেও না, সম্পর্কে আমি তোমার বাবা হই। ভুলিনি মিস্টার শাহরিয়ার, কিছুই ভুলিনি আমি। শুধু আপনি ভুলে গিয়েছিলেন আপনার দায়িত্ব, আপনার সম্পর্ক। সেই সব প্রসঙ্গ না টেনে সরাসরি বলুন কি প্রয়োজনে ফোন দিয়েছেন আপনি। আবেগের এমন কথায় কিঞ্চিত পরিমাণ রাগ উঠলেও নিজেকে দমিয়ে নেয় শাহরিয়ার সাহেব। পরবর্তীতে অপর পাশ থেকে শাহরিয়ার সাহেবের কথা কর্ণপাত হতেই রাগে কান গরম হয়ে আসে আবেগের।
ক্যাম্প থেকে সারি সারি মানুষ বের হচ্ছে, আর সেটা দেখে উপমা আর হৈমন্তীও পা টিপে টিপে অতি সন্তর্পণে প্রবেশ করে ক্যাম্পের দিকে। দুপাশে দুটো ক্যাম্প রয়েছে, হয়তো রোগীর সংখ্যা খুব বেশি, তাই অন্যান্য গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত থাকলেও ত্রিমোহিনী তা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও তা গ্রামের শেষ মাথায় এবং জনমানব শূন্য, তাই প্রতি বছর মানুষের নির্দিষ্ট কিছু সময় শহর থেকে বেশ বড় বড় ডাক্তার রোগীদের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়, আর এবারও তাই করা হয়েছে। প্রথমে পা টিপে টিপে বাম পাশের ক্যাম্পে যায় উপমা। দুজন মধ্যবয়স্ক ডাক্তার ঘুরঘুর করে প্রতি রোগীদের চেক আপ করছে, একজন বসে রোগীর ব্লাড প্রেশার মাপছে হয়তো। এই হেমন্তী, এইখানে তো যাওয়া সম্ভব না। ভেতরে গেলে নিশ্চিত রোগী ভাইবা প্রশ্ন করা শুরু করে দিব। রোগী মানুষ দিয়া গম গম করতেছে। ভিতরের দিকে সামান্য উকি মেরে হৈমন্তীকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলে ওঠে উপমা। হৈমন্তীর কথায় সায় দেয় তার। এক কাজ কর, ওপাশের কামরায় গিয়ে দেখে আসি কেউ আছে কিনা। যেমন ভাবার তেমন কাজ। এপাশ থেকে ওপাশে গিয়ে ক্যাম্পের দরজার সামনে গিয়ে দাঁড়ায় উপমা। দরজার সামনে হালকা চাপানো, ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরের দিকে উকি দিতেই খেয়াল করে পুরো রুমে কোথাও কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাবধানতার সহিত ভিতরে প্রবেশ করে উপমা। মাঝারি কামরাটায় 2-4টে বেড, চেয়ার আর টেবিল রয়েছে। টেবিলের উপর চিকিৎসার প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হয়েছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর পড়ে থাকা নেমপ্লেটও হাতে তুলে নেয়। সেটাতে ইংরেজিতে গুটি গুটি অক্ষরে লেখা রয়েছে ডক্টর শাহরিয়ার আবেগ। তার মানে এখানে আসা নতুন ডাক্তারের নাম কি আবেগ? নামটা পড়তেই মৃদু হাসে উপমা। আবেগ নামটা বেশ মোহনীয় তো। কে ওখানে? কে আপনি? কোনো কিছু প্রয়োজন ছিল? পিছন থেকে কারো গম্ভীর শীতল পুরুষালী কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই এক মুহূর্তের জন্য থমকে যায় উপমা। থাকে থাকা নেমপ্লেটটাও মৃদু শব্দে টেবিলের উপর পড়ে যায়। রুক্ষ সূক্ষ্ম গম্ভীর মুখশ্রী, চোখ দুটো বেশ গম্ভীর, সাদা অ্যাপ্রন পরিহিত, গলায় একটা স্টেথোস্কোপ ঝোলানো। আবেগের শীতল কণ্ঠস্বর শুনতে পেয়ে কিঞ্চিত কেঁপে ওঠে উপমা। একরাশ ভয় নিয়ে পিছনে ঘুরে তাকাতেই আবেগের মুখ দর্শন হয় তার। 25-26 বছর বয়সী উজ্জ্বল বর্ণের মানব, যার মুখশ্রী জুড়ে গম্ভীরতার ছাপ। এদিকে সামনে থাকা সদ্য কিশোরীর দিকে চোখ দিতেই চিন্তায় বিলীন হয়ে যায় আবেগ। এই মেয়েকে কোনো প্রয়োজনে এসেছে নাকি? এই মেয়ে, কে তুমি? ওখানে কি করছো টেবিলের কাছে? দেখোনি ওপাশের ক্যাম্পে রোগী দেখা হচ্ছে? শীতল পুরুষালী কণ্ঠে শুনে বেশ থমথমে খেয়ে যায় উপমা। কি বলবে সে? সে কোনো রোগী নয়, কিংবা এখানে চিকিৎসা করাতেও আসেনি। সামনে থাকা কিশোরীর এমন নীরবতা পালন করা দেখে ভ্রুকুচকে নেয় আবেগ। মেয়েটা কি তার কথা শুনতে পায়নি, নাকি ঠিক বুঝে উঠতে পারেনি? কি হলো, তুমি কি শুনতে পাওনি? এখানে কি করছো? পুনরায় আবেগের প্রশ্ন শুনে কিছুটা ঘাবড়ে যায় উপমা। তার পিছন পিছন তো হৈমন্তীও এসেছিল, তার মানে তো হৈমন্তীরও এখানে থাকার কথা। কিন্তু হৈমন্তী কোথায়? নিশ্চয় বাইরে কোথাও ঘুরপাক খাচ্ছে। আসলে আসলে আমি এইখানে ইচ্ছা করে আসি নাই, আমারে এখানে নিয়ে আসা হয়েছে। কোনো মতে ভয়ে ভয়ে বলে ওঠে উপমা। উপমার প্রশ্নোত্তর শুনে আবেগ স্বাভাবিকভাবেই সামনের দিকে এগিয়ে যায়। অতঃপর স্টেথোস্কোপটা টেবিলের উপর রাখতে রাখতে বলে ওঠে, তার রোগী কে? তুমি নাকি তোমার পরিবারের অন্য কেউ? পিছন থেকে কোনো সারা শব্দ পায় না আবেগ। নিশ্চয়ই এই মেয়ের শ্রাবণ সমস্যায় রয়েছে, না হলে অন্যমনস্ক হয়ে থাকার সমস্যা রয়েছে। বিরক্তিতে কপাল কুঁচকে পেছনে তাকাতে আশ্চর্য হয় আবেগ। সে কি ব্যাপার? মেয়েটা কোথায় গেল? এখনই তো এখানে ছিল, এটুকু সময়ের মধ্যে কিভাবে গায়েব হয়ে গেল? মেয়েটার কি কোনোভাবে অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে? নিজের অজান্তেই উদ্ভট সব ভাবনায় মত্ত হয়ে পড়ে আবেগ। এদিকে ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে উপমা। একটুর জন্য বেঁচে গিয়েছে সে। কোথায় ভেবেছিল ক্যাম্পে এসে শহর থেকে আসা ডাক্তারদের চিকিৎসা সম্পর্কে লুকিয়ে লুকিয়ে টুকটাক কিছু শিখে নেবে, কিন্তু এখানে তো আর উল্টোটাই হলো। প্রতিবার এই উদ্দেশ্যেই 2-1 দিন পর পর ক্যাম্পে এসে উকি দেয় উপমা। আশপাশ একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় সে। কাজল কালো চোখ জোড়া হৈমন্তীকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হুট করে মাথায় কেউ চারটি মারতে ভেবাচিকা খেয়ে যায় হৈমন্তী। ভ্রুজোড়া কুঁচকে পেছনে তাকাতেই উপমার রাগান্বিত মুখশ্রী চোখে পড়ে তার। কিয়ৎক্ষণ পূর্বের কথা মনে পড়তেই শুষ্ক অধর দুটি জিহ্বা দিয়ে ভিজিয়ে জোড়াপূর্বক হাসার চেষ্টা করে সে। উপমার রাগান্বিত হয়ে যাওয়ার কারণ তা বোঝা হয়ে গিয়েছে ইতিমধ্যে। উপমা, তুই
আমি জানি তুই রাইগা আছিস, রাগ করিস না। আমি তো ভুল করে। হৈমন্তী তার মুখ নিশ্চিত্র বাক্য পূর্ণ করতে পারে না, তার পূর্বেই উপমার চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, চুপ কর ফাজিল মাইয়া। ভুল করে এখানে চলে আসছিস নাকি ইচ্ছে কইরা চলে আসছিস? আর একটু হইলেই আইস ধরা খাইতে হইতো ওই শহুরে ডাক্তারের কাছে। আর ওই শহুরে ডাক্তারের ওই ঠান্ডা গলার স্বর শুনেই তো সব হজবর ল হইতেছে। যেমন গম্ভীর গম্ভীর ভাবখানা তার। আচ্ছা, ডক্টর মানুষও কি এমন গম্ভীর হয় নাকি? তাগত হইতে হয় হাসি খুশি উদার মনের। ডক্টরই যদি এমন হয় তাইলে রোগীদেরই বা কি হইব? দূর আকাশের পানে তাকিয়ে বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়ে উপমা। আবেগ পুরো নাম হচ্ছে আহসান শাহরিয়ার আবেগ, আয়েল শাহরিয়ার এবং ঈশিতা শাহরিয়ার একমাত্র ছোট ছেলে। মোটামুটি 25-26 বছর বয়সী একজন সুদর্শন পুরুষ, পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ সদ্য ডক্টর। উপমা চলে যাওয়ার পর থেকেই কোনো এক গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে আবেগ। মিনিট 20 পর আবারও রোগীদের হালকা ভিড় পড়ে যাওয়ায় ওপারের ক্যাম্প থেকে ছুটে আসে সায়ান। সায়ান হচ্ছে ইপিআই হসপিটালের সিনিয়র ডক্টর, যাকে আবেগের সাথে পাঠানো হয়েছে। কলেজ লাইফ শেষে যদি কোনো ভালো বন্ধু হিসেবে কাউকে আবেগ পেয়েছে তা হলো সায়ান। দুজনের মাঝে বন্ধুত্ব বেশ গভীর। রোগীদের চাপে একটা সময় দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসে। ঘড়ি কাটায় 5টা বাজলেই ক্যাম্প বন্ধ করে দেওয়া হবে, তাই নিজেদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ে ক্যাম্পে থাকা ডাক্তাররা। সায়ান আর আবেগ দুজন একসাথে বেরিয়ে পড়বে। এখান থেকে কিছু দূরেই থাকার জন্য হসপিটাল কর্তৃক ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ করে সায়ানের ফোনে কল আসতেই খেয়াল করে শ্রেয়ার নাম স্ক্রিনে ভেসে উঠেছে। মুচকি হেসে কল রিসিভ করতেই এক প্রান্তে গিয়ে মনের ভাব প্রকাশ করতে মগ্ন হয়ে পড়ে সায়ান। এদিকে আবেগ তার প্রয়োজনীয় সব সামগ্রী গোছানো শেষ করে খেয়াল করে ফোনটা তার টেবিলের উপরই পড়ে আছে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিতেই চোখে পড়ে কর্নারে থাকা একটা ঝুমকার উপর। এটা এখানে কি করছে? ভ্রু কুচকে ঝুমকা অন্য হাতে তুলে নেয় আবেগ। এটা কার হতে পারে? কোনো রোগীর? চোখ বন্ধ করে কল্পনা করতে চঞ্চল কিশোরীর মুখশ্রী ভেসে ওঠে। কাজল কালো চোখ, মুখশ্রী তার চঞ্চলতার কৌতূহলপূর্ণ দিয়ে ঘেরা। হ্যাঁ, হতেই পারে। দুপুরের দিকে ওই অল্প বয়সী মেয়েটাই তো ঘুর করছিল টেবিলের কাছে, তখন হয়তো ভুল করে ছুটে গিয়েছিল। আর কিছু ভাবতে পারে না আবেগ। তার পূর্বে পিছন থেকে ডাক পড়ে সায়ানের। ডাক শুনে দ্রুত ঝুমকাটা শার্টের পকেটে ভরে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে বাইরের দিকে। সারাদিনের ক্লান্তি দূর করে গ্রামের মেঠো পথে গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলেছে উপমা। বিকেল পেরিয়ে যাচ্ছে, লাল সূর্য অস্তমিত হয়ে আর একটু বাদে চারপাশ অন্ধকার ঘনিয়ে আসবে। রাস্তার পাশে দুসারি জুড়ে ধান গাছের শীষ। বাড়ির অনেকটা কাছে আসতে পা দুটো থমকে দাঁড়ায় উপমা। সামনে থেকে এগিয়ে আসা মধ্যবয়স্ক ব্যক্তিটির লোলুপ দৃষ্টি চোখে এড়ায় না তার। লোকটির চোখে লোলুপ দৃষ্টি আর মুখে বিশ্রী হাসির রেখা। এমন বিকৃত ভঙ্গিমা দেখে রাগে ক্ষোভে গা জ্বলে ওঠে উপমার। তবে কি মুখে ফুটে কিছু বলে না। এই লোকটা বরাবরের মতোই অপছন্দের তালিকায়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পথ রুখে দাঁড়ায় সেই লোকটি। অগত্যা থেমে যেতে হয় উপমাকে। সমস্যা কি সজল ভাই? এইভাবে আমার পথ রুখে দাঁড়াইছেন কেন? আমারে যাইতে দেন। উপমার রাগান্বিত কণ্ঠস্বর শুনে হাসি সজল। উফ উপমা, তোরে কতবার কইছি যে আমার ভাই রাখবি না। আমি তোর মায়ের পেটের ভাই লাগি। আর এইভাবে দিন দুপুরে শাড়ি পরা গ্রামগঞ্জে ঘুরে বেড়ানোর কি প্রয়োজন? শুনলাম আইস নাকি ক্যাম্পেও গিয়েছিলি, তা কয়জনের নজরে রূপ দিয়া ঘায়ল করলি। তোরে তো বেশ কয়েকবারই কইলাম, যদি তুই চাস তাহলে তোরে আর তোর ওই রূপা আমার কাছেই রাইখে দেবো। আর না হইলে এক রাতের জন্য হলেও। চিন্তা করিস না, কেউ জানবো না, শুধু তুই আর আমি বাদে। আর কিছু শুনতে পারে না উপমা। সজলের এই নোংরা প্রস্তাবের কথা শুনতেই শরীর ঘিন ঘিন করে ওঠে তার। এতক্ষণ কিছু না বললে শেষোক্ত কথায় রাগ মাথা পর্যন্ত পৌঁছে যায় উপমার। খবরদার সজল ভাই, আপনার মন মানসিকতা নিচু ছিল জানতাম, কিন্তু চিন্তা ভাবনা যে এত যে নোংরা হয় তা কল্পনাও করতে পারি নাই। আপনারে কতবার বলছি আমার সামনে আসবেন না, তারপরেও কেন আসেন? আজকে শেষবারের মতো কইতাছি, এরপর আপনারে আমার সামনে দেখলে ছাইড়া দিব না। আর আপনি নিশ্চয়ই ভালো কইরা জানেন এই উপমা এক কথায় বিশ্বাসী। কর্কশ কণ্ঠস্বরে সজলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না উপমা।
সজলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে চলে যায়। এখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছাশক্তি নেই তার মাঝে। অপরদিকে সজলের মাঝে কোনো প্রকার হেলদোল নেই। সেখান ঠাই দাঁড়িয়ে থেকে বিশ্রীভাবে হাসে, মুখে তার অতি প্রিয় আর লোলুপ হাসি। কিছু একটা ভেবে হাঁটা শুরু করে তার নিজ গন্তব্যে। গুটি গুটি পায়ে সন্তর্পণে বাড়ির উঠোনে প্রবেশ করতেই গোহালঘর থেকে আমিনা বেগমের কর্কশ কণ্ঠস্বর কর্ণপাত হয় উপমার। কি রে নবাবের বেটি, সারা দিন বাড়ির বাইরে থাকতেই যখন হইব তখন আর বাড়িতে আসার দরকার কি? পুকুর পাড়ে কিংবা গোয়াল ঘরে ঘুমালেই তো পারিস। সকাল হইতে রাত পর্যন্ত বাইরে ঘুইরা বের হবে, আর এদিকে খেটে খেটে মরবো আমি। অপয়া অলক্ষী কোথাকার। হতাশায় দীর্ঘশ্বাস ফেলে উপমা। এটা নতুন কিছু নয়, প্রতিদিনই এমন কটূক্তিকর শুনতে হয় তার। আমিনা বেগমে এক গাদা খড় গোয়াল ঘরে রেখে বেরিয়ে পড়লেন দ্রুত। সন্ধ্যা নামার একটু আগেই মশার উপদ্রব শুরু হয় এখানে। উপমাও কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে গেল। ঘরে গিয়ে পৌঁছাতে চোখ পড়ে টেবিলের উপর বসে থাকা পূর্ণার ওপর। মেয়েটা খুব মনোযোগ দিয়ে পাঠ্য বই অধ্যয়ন করছে। এবার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সে। বয়সে কাঁচা হলেও চিন্তাশক্তি তার বিশাল। খুব সন্তর্পণে পিছনে দাঁড়িয়ে শাড়ির আঁচল থেকে কয়েকটা কাঁচা তেঁতুল বড়ই বের করে নেয় উপমা। সকালে হৈমন্তীর সাথে ক্যাম্পে যাওয়ার পথে থাকা তেঁতুল গাছ থেকে নিয়েছিল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে সেগুলো পূর্ণার সামনে তুলে ধরতেই প্রথমে সামান্য পরিমাণ হকচকিয়ে যায় পূর্ণা, কিন্তু পর মুহূর্তেই সেগুলো দেখে খুশিতে উৎফল হয়ে উপমাকে জড়িয়ে ধরে। উপমাও সযত্নে আগলে নেয় পূর্ণাকে। বাইরের আকাশ আজ ঝকঝকে পরিষ্কার। জলজলে তারাগুলোর মাঝে পূর্ণার চন্দ্রিমা বিদ্যমান। হাতে কফির মগ নিয়ে বারান্দায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আবেগ। ক্যাম্প থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছে তার। ত্রিমোহিনী গ্রামটা বেশ বড়। ক্যাম্প থেকে অনেকটা দূরে সায়নার আবেগের থাকার জন্য বন্দোবস্ত করা হয়েছে। কফিটা শেষ করতে বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে সে। শুনেছে এখান থেকে ভোরের দিকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। অন্যদিকে সায়ান অনেকক্ষণ ধরে তার প্রিয় মানুষের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। কিচেনে কফির মগ রেখে রুমে আসতে পকেটে থাকা ফোনের রিংটোন বেজে ওঠে আবেগের। ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করে রাত প্রায় 12টা বেজে উঠেছে। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে মিস্টার আহিল নামটা দেখে চোখে পড়ে তার। চাপার আগে চোয়াল শক্ত হয়ে আসে আবেগের। ফোন রিসিভ না করে সাইলেন্ট মোডে রেখে ইজি চেয়ারটাতে বসে পড়ে সে। অতঃপর 3-4 বার এভাবে বাঁচতে বাঁচতে একসময় আপনা আপনি বন্ধ হয়ে যায়। নিস্তব্ধ পরিবেশে যখন ঘুমের রেশ চোখে এসে জড়ো হয় তখনই ফোন পুনরায় ভাইব্রেশন দিয়ে ওঠে। তবে এবার ভাইব্রেশন কলে না, বরং মেসেজের। পরপর 3-4টে মেসেজ। বিরক্তিতে কপাল কুঁচকে নেয় আবেগ। ফোনে থাকা মেসেজগুলো ক্লিক করতেই সেখানে দেখতে পাই সন্ধিহান চোখে মেসেজগুলো বিড়বিড় করে পড়ে আবেগ। আসলে কি মিসেস ঈশিতা মেসেজ দিয়েছে নাকি এটাও কোনো ভ্রম? কিন্তু মা তো কখনো এভাবে মেসেজ করে না। জরুরি প্রয়োজন পড়লে বাড়ির ল্যান্ডলাইন থেকে কল করে। তার চিন্তার মাঝে পুনরায় মেসেজ টোন কর্ণপাত হতেই তড়িঘড়ি করে নাম্বার ডায়াল করে আবেগ। সেকেন্ড কয়েক পর রিসিভ হওয়ার পরপরই অপর পাশ থেকে থমথমে কণ্ঠস্বর ভেসে আসে আবেগ। মিসেস ঈশিতার জায়গায় অন্য কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে বিরক্তিতে চ উচ্চারণ করতে গিয়েও থেমে যায় আবেগ। শীতল কণ্ঠে প্রত্যুত্তরে বলে ওঠে, মানুষের সাথে ধোঁকাবাজি করার স্বভাবটা গেল না আপনার, তাই না মিস্টার আহিল শাহরিয়ার? আবেগ, ভুলে যেও না তুমি তোমার বাবার সাথে কথা বলছো। একজন পিতার দায়িত্ব হলো তার বিগড়ে যাওয়া সন্তানকে সঠিক পথে নিয়ে আসা, আর আমিও সে দায়িত্ব পালন করছি। অপর পাশ থেকে আহিল সাহেবের কথা শুনে তার ছেলের হাসি দিয়ে দেয় আবেগ। আসলে মিস্টার আহিল শাহরিয়ার, আপনি পালন করছেন পিতা হওয়ার দায়িত্ব। নাইস জোকস অফ দ্য ইয়ার। একজনের দুর্বলতা জেনেও সে দুর্বলতায় আঘাত করাকে আপনি আপনার সো কল্ড দায়িত্ব বলছেন মিস্টার আহিল শাহরিয়ার। বল কি আছে আমার দায়িত্বে? আমি তো শুধু বলেছি তোমার ডাক্তারির পেশা ছেড়ে দিয়ে আমার বিজনেসে জয়েন করো। আমি খুব ভালো করেই জানি যে এসব ডাক্তারের তোমাকে দিয়ে হবে না। এত বড় কোটিপতির ছেলে হয়েও তুমি বোকামি কেন করছো? কি দরকার ছিল এসব করার? শুনেছি হসপিটাল থেকে নাকি তোমাকে ক্যাম্পে পাঠানো হয়েছে। নিশ্চয়ই সেখানে গিয়ে তুমি কমফোর্টেবল নও। এনাফ ইজ এনাফ মিস্টার আহিল শাহরিয়ার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমাকে নিয়ে আপনার এতটা চিন্তা বড়ই বেমানান। আই এম ভেরি কমফোর্টেবল উইথ মাই প্যাশন। আর রইল আপনার বিজনেসের কথা, আপনি খুব ভালো করে জানেন আমি কেন আপনার বিজনেস জয়েন করিনি। আমি আমার ডাক্তারি লাইফে বেশ ভালো আছি।
এইভাবে নেক্সট টাইম আমাকে বিভ্রান্ত করার চেষ্টা ভুলেও করবেন না। ইটস কোয়াইট লেট। আহিল সাহেবকে উদ্দেশ্য করে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন ডিসকানেক্ট করে দেয় আবেগ। বড় বড় দুটো নিঃশ্বাস ত্যাগ করে সে। পৃথিবীতে যদি কারোর ওপর সবচেয়ে বেশি রাগ, ক্ষোভ আর ঘৃণা জন্মে থাকে তা হলো নিষ্পিতা আহিল শাহরিয়ারের ওপর। ফোন নিয়ে রুমে যেতেই খেয়াল করে শায়ান বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। সেও আর বিলম্ব না করে লাইট অফ করে পাশে শুয়ে পড়ে আর পরক্ষণে ঘুমের রাজে হারিয়ে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারপাশ জুড়ে। পাখিদের আনাগোনা আর কিচিরমিচিরও শোনা যাচ্ছে এর মধ্যে। চোখের উপর আলোর রশ্মি ছুঁয়ে যেতেই চোখ পিটপিট করে তাকায় উপমা। শেষ রাতে কখন যে ঘুমে চোখ লেগে এসেছিল তা খেয়াল নেই তার। ঘড়ির দিকে তাকাতে খেয়াল করে সকাল 6:30 বাজে। নিশ্চয়ই আমেনা বেগমও উঠে পড়বে একটু পর। অন্যদিকে বিছানায় গুটিসুটি মেরে ঘুমাচ্ছে পূর্ণা। অতঃপর অলসতা বিসর্জন দিয়ে আড়মোড়া ভেঙে দ্রুত উঠে পড়ে উপমা। ঘরের কোণে থাকা লাল পাড়ের শাড়িটা নিয়ে দ্রুত পা বাড়ায় বাড়ির পাশের ঘাটলার দিকে। কলপাড়ে বেশ কিছু কাজ সেরে আসতেই 7:30 বেজে যায় উপমার। ততক্ষণে বাড়ির সবাই জাগ্রতও হয়ে গিয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে এত সকালে উঠোনে ইফতেখার সাহেব সহ আরও 2-4 লোককে দেখে ভ্রুকুচকে নেয় উপমা। কিন্তু পরক্ষণে উপস্থিত মানুষের কথোপকথন কর্ণপাত হতেই বুঝতে পারে পুনরায় চেয়ারম্যান পদের নির্বাচন শুরু হবে, তাই এত সকালে তাদের বাড়িতে আসা। উপমাও আর বেশিক্ষণ দাঁড়ায় না সেখানে। আমেনা বেগম কথা শোনাতে কমতি না রাখলেও ইফতেখার সাহেবের একদম নিশ্চুপ হয়ে যাওয়ার ব্যাপারটা তাকে বেশ ভাবিয়ে তোলে। কে জানে এই নিশ্চুপতা কিসের লক্ষণ। সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিপাটি হয়ে গিয়েছে আবেগ। আজ একটু আগেই বের হয়েছে চারপাশের এলাকা ঘুরে পর্যবেক্ষণ করে দেখবে সে। এতদিন ক্যাম্প টু বাসা, বাসা টু ক্যাম্পে যেতে যেতেই কোথাও বের হতে পারেনি সে। শায়ানকেও তার সাথে যেতে বললে কোনো এক কারণে তা নাকচ করে দেয় শায়ান। তাই একাই বের হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আবেগ। ঘড়ির কাঁটায় সকাল 8:15। ক্যাম্পে মোটামুটি 10টার দিকে কার্যক্রম শুরু হয়। টেবিলের উপর থেকে ঘড়িটা হাতে নিতে নিতেই রুম থেকে বেরিয়ে যায় আবেগ। ঘোরাঘুরি করার পর সোজা ক্যাম্পে যাবে সে। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে যেতেই মেঠো পথে এক পাশে সারি সারি ধানের শীষ আর অন্য পথে হলদে সরিষা ফুলের অসীমতা চোখে পড়ে তার। অনেকদিন পর একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে সফল হয় আবেগ। মৃদু হেসে মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যায়। গ্রামাঞ্চলে সকাল 8:30, মানে অনেকটাই সকাল। তাই তো রাস্তায় বেশ কয়েকজনকে চোখে পড়ে তার। বেশ খানিকটা হাঁটার পর মাঝারি আকারের নদী চোখে পড়ে আবেগের। নদীর একাংশ জুড়ে শুধু পদ্ম পাতা, তার মাঝে গাঢ় গোলাপি রঙের পদ্ম ফুল ফুটে রয়েছে। অন্য পাশে 2-1টা নৌকা বাঁধা রয়েছে, সাথে এক বিশালাকার গাছ। হয়তো এই নদী দিয়ে কারো চলাচল হয় না। উঁচু মেঠু পথের এক পাশ দিয়ে ধীরে ধীরে নেমে পড়ে আছে আবেগ। অনেকখানি হাঁটার ফলস্বরূপ পা দুটোর একটু বিশ্রাম প্রয়োজন। তাছাড়া এখানকার নির্জন স্থানে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছে বলেও মনে ভালো হয়ে যায় তার। মায়ের সাথে খুব ছোট থাকতেই গ্রামে আসা যাওয়া হয় আবেগের। তবে যতই বড় হতে থাকে ততই নিজেকে 4 দেয়ালের বন্দি অট্টালিকার শহরে মানিয়ে নিতে হয়েছে তার। নৌকা দুটো বেশ পুরনো বলে মনে হচ্ছে। নৌকার অগ্রভাগে থাকা অংশটাতে গিয়ে বসতে নিলেই ভ্রুকুচকে নেয় আবেগ, সাথে চমকায়ও। নৌকার মাঝামাঝিতে বেশ কয়েকটি পদ্ম ফুল রাখা। তবে কি তার মতো এখানে আরও কেউ উপস্থিত রয়েছে? থাকলেও কোথায়? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। কৌতূহল নিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল আবেগ, কিন্তু পরক্ষণে তাকে পুনরায় চমকে দিয়ে কারো গানের গলার স্বর কর্ণকুহরে পৌঁছাতেই মস্তিষ্ক অতিমাত্রায় সংবেদনশীল হয়ে ওঠে আবেগের। কোনো অদৃশ্য মানবী নেই তো, আবার তার দৃশ্যপটের আশেপাশে নাকি সবটাই মনের ভ্রান্তি? অদৃশ্য মানবীর গলার স্বর নিয়ে চিন্তিত হতেই আর বসতে পারে না আবেগ। গানের সুর কর্ণ গোচর হতেই তাতে ধীরে ধীরে বিমোহিত হয়ে পড়ে আবেগ। সুর অনুসরণ করে পাশে থাকা বড় গাছটার দিকে পা বাড়াতেই সুর স্পষ্ট থেকে স্পষ্ট হতে শুরু করে তার নিকট। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওড়ে, তারে কয়ো আমার হয়ে,
চোখ জুড়ে যে দেখব তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আবেগ অন্যমনস্ক হয়ে গাছটার দিকে এগোতে থাকে, ঠিক যেন হ্যামিলনের বাঁশিওয়ালা সেই অজানা সুর তাকে তীব্রভাবে আকর্ষণ করছে। হঠাৎ শুকনো পাতার মধ্যে কারো পদধ্বনি শোনা যেতেই গুনগুন করে থামিয়ে দেয় উপমা। আশপাশে কেউ আছে নাকি? অতি সন্তর্পণে নিশ্চুপ হয়ে অপেক্ষা করে আগন্তুকের জন্য। কিন্তু পরক্ষণে হৈমন্তীর কথা মনে পড়তেই কিছুটা নড়েচড়ে উঠে দাঁড়ায় সে। একরাশ খুশি নিয়ে দ্রুত ভাঙা গাছের ডালের আড়াল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হঠাৎ করে সেই অজানা সুর থেমে যাওয়ার ধ্যান ভেঙে যায় আবেগে। সুর তো গাছের পিছন থেকেই আসছে, তবে কি পিছনে কেউ রয়েছে? আর থাকলেও কি তাকে দেখা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে আবেগের নিকট? ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে কোনো মানবী গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে হকচকিয়ে যায় আবেগ। সাথে করে সামনে থাকা মানবীয় হৈমন্তীর বদলে অন্য কাউকে মোটেও আশা করেনি উপমা। গোল গোল চোখ ভালো করে তাকাতেই বলিষ্ঠ যুবকের মুখশ্রী চেনা যাওয়ার আগে তার মস্তিষ্কে একটু জোর দিতেই মনে পড়ে যায় সেদিনের ক্যাম্পে থাকা ডাক্তারের কথা। নামটা ছিল কি যেন? হ্যাঁ, মনে পড়েছে, আবেগ। এ ব্যক্তি তো আর কেউ নয়, বরং ডক্টর আবেগ। হুট করেই কারোর সামনে এসে পড়াতে বেশ খানিকটা বিস্মিত হলেও পরক্ষণে মেয়েটির দিকে ভালো করে তাকায় আবেগ। কাজল কালো দুটো চোখ, চুলগুলো বেশ লম্বা এবং কোকড়ানো, কানের কাছে ছোট আকারে একটা পদ্মফুল গুজে রাখা, পরনে লাল পাড়ের শাড়ি, আঁচলটা কোমরে গুজে রাখা, ঠিক যেন গ্রামীণ কিশোরী। আবেগ কিভাবে নিজের দিকে ড্যাব ড্যাব করে চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে নেয় উপমা। সরু চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আবেগের দিকে। এই যে ডাক্তার মশাই, এভাবে ভ্যাবলাকান্তের মতন তাকাইয়া আছেন কেন শুনি? পলকও দেখি ফেলতে ভুইলা গেছেন? উপমার এমন প্রশ্নে কাশি উঠে যায় আবেগের। ছোট কিশোরী হলেও প্রশ্ন যেন তার বিরাট। কি উত্তর দিবে এখন সে? এই যে সে এতক্ষণে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মগ্ন ছিল। তার ভাবনার সুতো কাটে উপমার দ্বিতীয় প্রশ্নে। কি হলো, এখনো ভাবনার সুতো কাটে নাই বুঝি? আপনি তো দেখি আসলেই ভ্যাবলাকান্ত মশাই। বাহ, জীবনে কোনো ডক্টরও ভ্যাবলাকান্তের খাতায় যোগ হবে ভাবি নাই। তাই এখানে চুপি চুপি দাঁড়াইয়া কি করতেছিলেন শুনি? কোনো রোগীর খোঁজে এসেছিলেন নাকি? না, আমি তো এখানে তোমার গান শুনে। আর কিছু বলতে পারে না আবেগ। তার পূর্বেই তার মস্তিষ্ক তাকে জানান দিয়ে দেয় সে কি বলতে চাচ্ছিল। অন্যদিকে আবেগের মুখশ্রীর ভাব দেখে ফিক করে হেসে দেয় উপমা। প্রথমে খানিকটা স্তব্ধ বোধ করলেও পরবর্তীতে আবেগও মৃদু হাসি তার নিজ কাণ্ডে। বসন্ত প্রায় শেষের দিকে, গাছের সব পাতা ঝরে পড়ার সূচনা ঘটেছে। সূর্যের প্রখর রৌদ্রতাপও দুপুরবেলা উপলব্ধি করা যায়। ক্যাম্পে আজ গতদিনের তুলনায় বেশ কম লোকজনই উপস্থিত হয়েছে। সকাল থেকে বেশি ভিড়ভাট্টা না থাকায় বেশ খানিক সময় পরপর দু একজন রোগীর দেখা পাওয়া যাচ্ছে। সকাল 9:30 নাগাদ ক্যাম্পে এসে হাজির হয় আবেগ। সকালের ঘটনার পর আর এক মুহূর্ত দেরি করেনি সে। এমন বিব্রতকর অবস্থায় আগে কখনো পড়েছে বলে মনে হয় না তার। কি ব্যাপারে ডক্টর আবেগ, আজ আপনার মুখশ্রী একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। ত্রিমোহিনীর আলো বাতাস বোধহয় আপনাকে খুব ভালো করেই ছুঁয়ে দিয়েছে। শায়নের কথায় প্রেসক্রিপশন থেকে মাথা তুলে তাকায় আবেগ। প্রত্যুত্তরে মাথা নেড়ে বলে ওঠে, না ডক্টর শায়ন, ত্রিমোহিনীর আলো বাতাস না, বরং ত্রিমোহিনীর কিছু স্মৃতি বোধহয় আমাকে খুব ভালো করে ছুঁয়ে দেবে। এখানে সবকিছু যেন অদ্ভুত সুন্দর। শায়নও মুচকে এসে তার নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা বুবু, অয়নিকা মা কোথায়? কলপারে বসে কাঁচা আমগুলো পানি দিয়ে ধুতে ব্যস্ত ছিল উপমা। বাড়ির পাশের আম গাছটা অন্য সব গাছের চেয়ে ভিন্ন। নির্দিষ্ট মৌসুমের পূর্বেই সে গাছে মুকুল আসে এবং ফল ধরে। পিছন থেকে হঠাৎ পূর্ণার এই প্রশ্ন শুনে থেমে যায় উপমা। অয়ন্তিকের কথা মনে পড়তেই গলা শুকিয়ে আসে তার। হাত পাও ক্রমশ আসার হতে শুরু করে। কাঁপা কাঁপা কণ্ঠে পূর্ণার উদ্দেশ্যে বলে ওঠে, পূর্ণা, তুই এই সময় কলপারে কি করছিস? হ্যাঁ, কাল না তোর পরীক্ষা? যা গিয়ে পড়তে বস। উফ বুবু, একটু আগেই তো তোর সামনে পড়া শেষ কইরা উঠলাম, আর তুই উল্টোপাল্টা জবাব দিচ্ছিস কেন? আমি তো জিজ্ঞাসা করেছি অয়নিকা মা কোথায়, সে আমাগোর সাথে থাকে না কেন? পূর্ণা, তোরে কতবার বলবো যে অয়ন্তিকা মারে নিয়া আমার কাছে কিছু জিজ্ঞাসা করবি না।
আমি সত্যি জানি না অয়ন্তিকা মা কোথায়। দেখি আমারে যাইতে দে, ঘরে মেলা কাজ পইরা আছে। পূর্ণাকে সম্পূর্ণ উপেক্ষা করে কলপার থেকে উঠে ঘরের দিকে চলে যেতে নিলেই উপমার আঁচল ধরে থামিয়ে দেয় পূর্ণা। আমি জানি বুবু, তুই সব জানিস। বল না, অয়নিকা মা কোথায়? আব্বা তারি কোথায় রেখেছে? মইরা গেছে অয়ন্তিকা মা, হইছে? আর কিছু শুনবি? খবরদার এই ব্যাপারে আমার আর কিচ্ছু জিজ্ঞাসা করবি না। কাল তোর পরীক্ষা, ঘরে আইসা খাইয়া পড়তে বস। বলেই ভিতরের দিকে গটগট করে হাঁটা শুরু করে দেয় উপমা। অন্যদিকে উপমার এমন রূঢ় আচরণ পূর্ণার মনকে বিষণ্ণ ও ভরাক্রান্ত করে তোলে। রক্তাক্ত লাশ, চারপাশে স্বচ্ছ পানি লাল বর্ণ ঘোলাটে হয়ে গিয়েছে। 2-3 দিন পুরনো হওয়ার তা থেকে মাংস পচা গন্ধ ছুটছে, তাও খুব বিশ্রীভাবে। লাশের আশপাশে যেন দাঁড়ানো যাচ্ছে না। গ্রামের কয়েকজন এসে সেই লাশ ওঠানোর পর মুখশ্রী দেখানোর দৃষ্টপথ মনে পড়তেই পুরো শরীর শিউরে ওঠে উপমার। কপাল বেড়ে দুশ্চিন্তার ঘাম ঝরছে অনবরত। এমন মর্মান্তিক দৃশ্য মনে পড়লে তাই হবার কথা। আচ্ছা উপমা, বলতো প্রেম ভালোবাসায় মানুষ কি এমন পায়? কি লাভ এই প্রেম ভালোবাসায়? দিন শেষে তো দুইটা মানুষ শুধুই কষ্ট পায়। উপমার শুকনো ভাবনার ছেদ পরে হৈমন্তীর প্রশ্ন শুনে। এটা আবার কেমন প্রশ্ন? এর উত্তর কি আদৌ দেওয়া সম্ভব? মিনিট কয়েক চুপ থেকে শীতল কণ্ঠে উপমা জিজ্ঞেস করে ওঠে, আকাশ ভাইয়ের সাথে তোর আবার কথা কাটাকাটি হয়েছে, তাই তো? উপমার প্রশ্ন শুনে হৈমন্তী গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই ছোট করে শ্বাস নেয় উপমা। হৈমন্তী আর আকাশের সম্পর্ক ধরতে গেলে অদ্ভুত রকমের। কয়েকদিন পর পর কথা কাটাকাটি হলেই উপমার নিকট হাজির হয়ে উদ্ভট সব প্রশ্ন ছুড়ে বসে হৈমন্তী। শোন হেমন্তী, প্রেম ভালোবাসার ব্যাপারটা হইতেছে গিয়া একটু মনস্তান্ত্রিক বিষয়ের মতন। ব্যাপারটা উপভোগ না কইরা উপলব্ধি করতে হয়। আর যদি ভালোবাসা একবার জীবনে আইসা পড়ে, তাহলে এটারে আর কোনোভাবেই আলাদা করা যায় না। তবে যদি কষ্টের কথা আসে, সেটা নির্ভর করে দুইটা মানুষের উপর, তাদের একজনের প্রতি আরেকজনের বিশ্বাসের উপর। আমি খুব ভালো করেই জানি তুই আকাশ ভাইরে ভালোবাসিস, আকাশ ভাইও ভালোবাসে। এইসবের মাঝে টুকটাক কথা কাটাকাটি হয়, ওই সব ব্যাপার না। উপমার কথার ভাবার্থ যেন হৈমন্তী ঠিক বুঝতে পারেনি, তার মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে। তোর কথায় মনে হইতেছে যে তুই জন্মের সময় কারো প্রেমে পইরা গেছিলি, আর তার সাথেই অনেক বছর কাটাইছিস। আজ পর্যন্ত প্রেম ভালোবাসার আশেপাশেই গেলি না, অথচ জ্ঞান ভাণ্ডার বিশাল এই বিষয়ে। তুই কি তয় কারো প্রেমে পড়েছিস? হৈমন্তীর প্রশ্নে খিলখিল করে হেসে উঠল উপমা। অতঃপর হাসি থামিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, পড়িনি তো কি হয়েছে, একদিন আমিও কারোর প্রেমে পড়ব, খুব কইরা পড়ব, কাউরে উজাড় কইরা ভালোবাসবো, আর সেই মানুষটাও একান্তই